স্বৈরাচারের মতোই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত জনসভায় তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, যে দলের নেতারা মা বোনদের সম্মান করে না, তাদের কাছে দেশের মানুষ আত্মমর্যাদা আশা করতে পারে না। ক্ষমতায় গেলে বরিশালে নদী ভাঙন রোধে বেড়ি বাঁধ তৈরির পাশাপাশি দক্ষিণাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলা হবে বলেও জানান বিএনপির চেয়ারম্যান। বরিশাল থেকে প্রতিবেদন পারভেজ রাসেলের। দীর্ঘ 2 যুগ পর প্রাচ্যের ভেনিস বরিশালে এলেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। জেলা ও মহানগর সহ বরিশালের 21টি আসনের লক্ষাধিক বিএনপি নেতাকর্মীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে বেলস পার্ক মাঠ। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে রঙিন হয়ে ওঠে পুরো এলাকা। বাংলাদেশের মানুষের দুপুর 12:30টার দিকে মঞ্চে ওঠেন তারেক রহমান। বরিশালের বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, এ অঞ্চলের সবথেকে বড় সমস্যা নদী ভাঙন, তাই ভেড়িবাঁধ নির্মাণকে অগ্রাধিকার দেয়া হবে। নির্বাচনের পরপরই খাল খননের উদ্যোগ নেয়ার আশ্বাস দেন তিনি। এই বিশাল এলাকাকে আমাদের বেড়িবাঁধ দিতে হবে। বেড়িবাঁধ দিয়ে নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে। কাজেই অনেক কাজ বাকি আছে আমাদের। এই কাজগুলো যদি করতে হয় প্রিয় ভাই বোনেরা, তাহলে অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। যে অতীতে আপনারা দেখেছেন বিএনপি সকল সময় চেষ্টা করেছে আপনাদের পাশে দাঁড়াতে। এই সকল সমস্যার সমাধান বিএনপি তখনই করতে পারবে যখন আপনারা ধানের শীষকে ইনশাআল্লাহ নির্বাচিত করবেন, তাহলেই আমরা এই সকল কাজ করতে পারবো। এ সময় তিনি শিক্ষার মান উন্নয়ন, চিকিৎসা সেবা নিশ্চিত ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্ব দেন। পাশাপাশি দলীয় ঐক্য গড়ে তুলে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। আমি তরুণ যুবক সমাজের যারা কর্মহীন আছেন, কি করে তাদের কর্মের ব্যবস্থা করা যায় সেই বিষয়ে আমরা তুলে ধরেছি। কেন এই পরিকল্পনাগুলো গ্রহণ করেছি আমরা? এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করেছি কারণ আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণ। 12 তারিখে ইনশাআল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করার মাধ্যমে 13 তারিখ থেকে আসুন সকলে মিলে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দেই। পুনর্গঠনের কাজে কে কে আছেন? কি ভাই বিল্ডিং রহমানের বরিশালের বিভাগীয় এই সমাবেশের উপস্থিতি জানিয়ে দেয় আগামীতে কারা ধরবে বাংলাদেশের হাল। আর এর মধ্যে দিয়েই পদ্মা, পায়রা, পর্যটন এবং দক্ষিণের জনপদের হবে উন্নয়ন, এ প্রত্যাশাই এ অঞ্চলবাসী। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। স্বাধীনতা ও কথা বলার অধিকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র শুরু করেছে, জনগণ তাদের গুপ্ত নাম দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ফরিদপুরের নির্বাচনী জনসভায় তিনি গুপ্ত একটি গোষ্ঠীর বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। তারেক রহমান বলেন, গুপ্ত সংগঠনের নেতারা এরই মধ্যে বলতে শুরু করেছে 13ই ফেব্রুয়ারির পর থেকে জনগণ তাদের পা ধরে বসে থাকবে। সমাবেশে প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। ফরিদপুর থেকে শফিকুল ইসলাম জনির রিপোর্ট। ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী জনসমাবেশ। বুধবার দুপুর 3টায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তারেক রহমান অভিযোগ করেন, এই গুপ্ত দলের নেতারা দেশের খেটে খাওয়া নারীদের নিয়ে আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করেছেন। তিনি বলেন, এসব বিতর্কিত কর্মকাণ্ড থেকে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। জনগণ তাদেরকে গুপ্ত নামে ডাকে, কারণ জনগণ দেখেছে যখনই সময় হয় এদিক তখন এক রূপ, আবার সময় হয় ওই দিক তখন এক রূপ। কাজে প্রিয় ভাই বোনেরা, এদের কাছ থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। পরে বৃহত্তর ফরিদপুরের 5 জেলার 15টি আসনের বিএনপির দলীয় মনোনীত প্রার্থীদের জনগণের সামনে পরিচয় করিয়ে দেন তারেক রহমান এবং ধানের শীষের প্রতীক তুলে দিয়ে তাদের বিজয় করার আহ্বান জানান। ধানের শীষে যদি ভোট দিয়ে এদেরকে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে এই মানুষগুলো এলাকার জন্য কাজ করবে এবং এদের পিছে আমি দাঁড়িয়ে থাকবো যে কি হলো, কাজ করো না কেন তোমরা। সমাবেশে বিএনপি চেয়ারম্যান জানান, জনগণের রায়ে সরকার গঠন করতে পারলে উন্নয়ন ও পুনর্বাসনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। যে বিএনপিকে বাংলাদেশের মানুষ 12 তারিখে নির্বাচনে দেশ পরিচালনার সুযোগ দিলে বিএনপি কি কি পরিকল্পনা গ্রহণ করবে যাতে করে এলাকার সমস্যার সমাধান হয়। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। প্রিয় ভাই বোনেরা, এই এলাকা একটি
জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে আর কোনো জমিদারকে মেনে নেওয়া হবে না। এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। জামায়াত ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করার প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর রহমান। পরে লালমনিরহাট হেলিপ্যাডে পথসভা এবং টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় ভাষণ দেন জামায়াতের আমির। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে 11 দলীয় জোটের জনসভায় যোগ দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ঘর থেকেই তৈরি হবে আগামীর প্রধানমন্ত্রী। যখন কৃষি বিপ্লব এখানে হবে তখন সবাই কাজ পেয়ে যাবে। বলবেন আমাদেরকে শুধু কৃষক বানায় রাখবেন না, আপনাদের বুক থেকে ঘর থেকে মায়েদের গর্ভ থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে ইনশাআল্লাহ। 3টি নদীকে কুড়িগ্রাম জেলার দুঃখ উল্লেখ করে আমির বলেন, নদী ভাঙন রোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। আমাদের নদীগুলাকে হত্যা করে কঙ্কাল বানানো হয়েছে, মরুভূমি বানানো হয়েছে। সবগুলো চোর 54 বছরের নদী শাসনের, নদী ভাঙন রোধের যতগুলো বাজেট হয়েছে সব তাদের পেটে হজম করে নিয়েছে। নদী সংস্কারের কাজ করে নাই। এই চোররা টাকা চুরি করে বিদেশে পাচার করেছে 28 লক্ষ কোটি টাকা। দেশবাসী, কুড়িগ্রামবাসী কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, ওদের মুখের ভিতর দিয়ে হাত পেট পর্যন্ত ঢুকায় সব বের করে আনবো ইনশাআল্লাহ। বাংলাদেশে আর কোনো জমিদারকে মেনে নেওয়া হবে না উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, এই বাংলাদেশ হবে জনগণের দেশ। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান জামায়াত আমির। এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না। এই বাংলাদেশ হবে ইনশাআল্লাহ জনগণের বাংলাদেশ। আমরা মাদেরকে কথা দিচ্ছি, আমাদের সব কিছুর বিনিময়ে ইনশাআল্লাহ আপনাদের আবাসস্থলে, রাস্তাঘাটে, চলাচলে, কর্মস্থলে সব জায়গায় আমরা ইনশাআল্লাহ আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব। এটি আমাদের 1 নম্বর অগ্রাধিকার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা টিপি। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে মোহাম্মদ সরওয়ারে আলমকে আটক করে ডিএমপি ডিবি কার্যালয়ে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হ্যাকের ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে টিভি জানায়, মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টার থেকে সরওয়ারে আলমকে আটক করা হয়। তার মুঠোফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এদিকে এই ঘটনায় মামলা করেছে জামায়াতে ইসলামীর সাইবার টিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে 41 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি তাদের ইশতেহারের নাম দিয়েছে জনতার ইশতেহার। রাষ্ট্র সংস্কার, সুশাসন এবং আত্মনির্ভর বাংলাদেশের রূপরেখাকে সামনে রেখে ইশতেহার উপস্থাপন করেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দলটির জনতার ইশতেহারের ভিজুয়াল উপস্থাপন করা হয়। পরে স্বাগত বক্তব্য দিতে মঞ্চে আসেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দলের পক্ষ থেকে জানানো হয়, সরকার পরিচালনায় জামায়াতের মোট 26টি অগ্রাধিকার এই ইশতেহারে তুলে ধরা হয়েছে। ইশতেহারের প্রথম ভাগে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করা হয়েছে। এতে শাসন ব্যবস্থার মৌলিক সংস্কার, রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন, কার্যকর জাতীয় সংসদ, নির্বাচনী ব্যবস্থার সংস্কার, জবাবদিহিতামূলক জনপ্রশাসন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং আইন ও বিচার ব্যবস্থার উন্নয়নের কথা বলা হয়েছে। জামায়াত জানায়, জনতার ইশতেহার তৈরিতে অ্যাপ ভিত্তিক প্রচারণার মাধ্যমে পাওয়া 37 লাখের বেশি জনমতের প্রতিফলন রাখা হয়েছে। নারীরা কর্মক্ষেত্রে সুযোগ পায় কম। এখন যখন নিয়োগকর্তা দেখবে যে তাদের কর্মঘণ্টা কম, তখন আর নিবেই না। কিন্তু তারা এটা চিন্তা করেনি, যখন একজন সন্তান সম্ভবা মা
এরপরে যখন তিনি সন্তানকে জন্ম দেন, তার লালন পালন করেন, অনেক সময় 8 ঘন্টা কাজ করতে পারবেন না বলে পুরা চাকরিটাই ছেড়ে দেন। আমরা তো সেখানে তাদের জন্য সহজ করে দিচ্ছি, যাতে চাকরি তার ছাড়তে না হয়, ওটাও লেগে থাকবে, সন্তানও তার গায়ের তাকে সাথে জড়িয়ে থাকবে। এই দুইটার আমরা সমন্বয় ঘটাতে চাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি নিয়ে যেতে চাই জামায়াতের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে। সেখানে আছেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ। সরাসরি যুক্ত হতে চাই তার সাথে। আরিফ, ইশতেহারের অনেক কিছু আমরা দর্শককে জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আর কি গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনার কাছে, আমাদেরকে জানান। মেহেদী, জামাত ইসলামী তাদের ইশতেহার ঘোষণা করেছে আগামী 5 বছরের জন্য, যেহেতু ফেব্রুয়ারি 12 তারিখেই নির্বাচন হবে, সেই নির্বাচন পরবর্তী তারা যদি ক্ষমতায় আসে সেই ইশতেহারগুলো বাস্তবায়ন করবেন। এবং যে ইশতেহারটি জামাতের পক্ষ থেকে আজকে ঘোষণা করা হয়েছে, সেই ইশতেহারের মূল প্রতিপাদ্য বিষয় হলো একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ। এই যে প্রতিপাদ্যকে নিয়ে কিন্তু আসলে ইশতেহারটি ঘোষণা করা হয়েছে। এবং আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু এখানে সেই ইশতেহারটি ঘোষণার উদ্বোধন করেন এবং এরপর পরে একটি ডিজিটাল অডিও ভিজুয়ালের মাধ্যমে সেই ইশতেহারগুলো সবার সামনে প্রকাশ করা হয়। এবং এই পাশাপাশি ইশতেহারটি জামায়াতের আমির ঘোষণা করেন। এবং এই যে 26টি যে বিষয়ের গুরুত্ব দিয়েছেন, সেই 26টি বিষয়ের মধ্যে যারা যুব সমাজ রয়েছে, সেই যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, বিশেষ করে শিল্প কলকারখানায় বিশেষ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা, এই বিষয়টাতে কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি 2024 সালের যেটি গণঅভ্যুত্থান হয়েছিল, সেই গণঅভ্যুত্থানের যে ইসলামী ক্ষমতায় আসলে সমতার ভিত্তিতে সবার ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। এবং যেটি বৈষম্য জন্য 2024 গণঅভ্যুত্থানটি হলো, সেই বৈষম্য দূরকরণে। আরিফ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যান্ত্রিক কিছু ত্রুটি ছিল, বাট আমরা চেষ্টা করব আবারও আপনার সাথে যোগাযোগ করার জন্য। ধন্যবাদ জনতার ইশতেহারের সর্বশেষ তথ্য আমাদের সামনে উপস্থাপন করবার জন্য। এদিকে আমেরিকার সঙ্গে গোপন বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জঙ্গি দল হিসেবে উপস্থাপন করেছে জামায়াত। দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণার পর এমন অভিযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। নীতিগত অবস্থান থেকে জামায়াত জোট থেকে ইসলামী আন্দোলনের বেরিয়ে আসার কারণ উল্লেখ করেন তিনি। এছাড়া নিজেদের নির্বাচনী ইশতেহারে রাষ্ট্রের বেশ কিছু খাতে নিজেদের সংস্কার পরিকল্পনা তুলে ধরেন তিনি। রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে ইসলামের মৌলিক নীতিমালা পরিপালন, সকল ধর্ম ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার সম্মান রক্ষায় প্রতিশ্রুতি, ধর্ম বা জাতি বিবেচনায় কাউকে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বিবেচনা করবে না, আদালত, ইনসাফ, সামাজিক নিরাপত্তা ও আইনের শাসন। রাষ্ট্র ক্ষমতায় গেলে এই মৌলিক নীতিমালা পূর্ণ প্রতিপালন করবে। জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে আমেরিকার দূতাবাসে সে আমাদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপন করে তাদের সাথে থাকলে সেখানে জাতি ধোঁকা খাবে। বিএনপি সমালোচনায় বিশ্বাস করে না দাবি করে একটি দল ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ নির্বাচনী এলাকায় পথসভায় তিনি মন্তব্য করেন। রাজধানীতে আয়োজিত অপর এক অনুষ্ঠানে দলটির নেতারা অভিযোগ করেছেন, নির্বাচনকে সামনে রেখে অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং কারচুপির আভাস মিলছে। আরও তথ্য শবনম অবনীর। নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে নারগুন ইউনিয়নের কিসমত স্কুল মাঠে পথসভায় যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে বিএনপি মহাসচিব দাবি করেন, একটি দল ধর্মের নামে বিভ্রান্ত করছে ভোটারদের। আমরা কাজে বিশ্বাস করি, আমরা কর্মে বিশ্বাস করি, আমরা সমালোচনায় বিশ্বাস করি না। আজকে একটা দল আপনাদের সামনে আসছে, নিশ্চয়ই আপনারা চিনেন, এদেরকে আমরা আগে কখনো দেখি নাই। আমাদের সঙ্গে থাকছে, আমরা একসাথে ছিলাম, আমাদের সঙ্গে থাকছে, আমরা ঠিক জানতাম না যেটা কি। এখন আসছে যে তারা নির্বাচন করবে। ভালো কথা, যে কেউ রাজনীতি করতে পারে, রাজনীতি করবেন, দয়া করে মিথ্যা কথা বলবেন না, আর গীবত গাইবেন না, অন্যের সমালোচনা ওইভাবে করবেন না।
এদিকে রাজধানীতে ইসিবিতে কাজ করা গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মাধ্যমে কারচুপির আভাস মিলছে বলে দাবি করেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। মূলধারা গণমাধ্যমের প্রিন্ট, প্রেস, রেডিও, টিভি আপনাদের প্রত্যেকের কিন্তু অনেক বড় একটা ভূমিকা ছিল। আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যাশা এতটুকুই যে আপনারা আপনাদের নিজ নিজ পেশাগত অবস্থান থেকে যেন সর্বোচ্চ নিরপেক্ষভাবে দায়িত্বটুকু পালন করতে চান। নির্বাচনে গণমাধ্যম কর্মীদের নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আপনাদের সামনে এই সময় একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব এসে পড়েছে। বেসিক্যালি আপনাদের এই সংগঠনের নামটা আমার খুব ভালো লেগেছে, এই জন্য যে গণতন্ত্র তো নির্বাচনের পিঠে চলেই আসে। নির্বাচন হলো গণতন্ত্রের বাহন, যেখানে নির্বাচন নাই সেখানে গণতন্ত্রও নাই। ফ্যাসিস্ট সরকারের হরণকৃত অধিকার ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমদ। পরাজিত ফ্যাসিবাদের পর মানুষের মনে যে আশা জেগেছে যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, একটা ইনক্লুসিভ নির্বাচন, সেই নির্বাচনে ভোট দেওয়ার, সুতরাং সেই আশা যাতে পূর্ণতা লাভ করে সেই প্রচেষ্টা আমাদের সবাইকে নিতে হবে। ফ্যাসিস্ট সরকারের হরণকৃত অধিকার ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। শবনম অবনী, মাই টিভি। নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তা একটি নির্দিষ্ট দলের পক্ষে হেলে পড়েছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। এ সময় তিনি অভিযোগ করেন বিভিন্ন জেলায় দলটি নারী কর্মীদের উপর হামলার ঘটনা ঘটছে। পাশাপাশি ঢাকা 17 আসনে কয়েকটি সরকারি ব্যাংকের কর্মকর্তারা নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন, যা সম্পূর্ণভাবে আইনের লঙ্ঘন। তিনি আরও অভিযোগ করেন দলটি শীর্ষ নেতাদের উপর ভারতীয় ম্যালওয়্যার ব্যবহার করে ধারাবাহিকভাবে সাইবার হামলা চালানো হচ্ছে। এছাড়া আগামী 9 ফেব্রুয়ারি রাত 9টায় জামায়াত আমিরের ভাষণ বিটিভিতে প্রচারের জন্য নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান জুবায়ের। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য যে দায়িত্ব পালন করার কথা নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের, তারা সেই সমস্ত দায়িত্ব পালন করতে মারাত্মকভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আমরা মনে করি। নির্বাচন কমিশনের কর্মকর্তা যারা আছেন আমরা তাদেরকে দৃষ্টি করেছি যে তাদের অনেকের মধ্যেই একটি বিশেষ দলের দিকে হেলে পড়ার বিভিন্ন ধরনের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। আমরা সিইসিকে সরাসরি বলেছি, নির্বাচন কমিশনকে বলেছি যে এই ব্যাপারে তারা তড়িৎ যাতে পদক্ষেপ গ্রহণ করেন। এইটি একটি পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলকভাবেই মনে হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের ডিভাইস অথবা তাদের আইডি হ্যাক করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে একটা বড় আকারের চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে। 19 বছর যারা বিদেশে পালিয়েছিল তারাই গুপ্ত। নির্বাচনী প্রচারণায় নারীদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এমনটাই মন্তব্য করেছেন জামায়াতের মহিলা বিভাগের নেত্রীরা। দেশের মানুষ সংস্কার চায়, তাই জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটের প্রচারণাও চালানো হচ্ছে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 11 আসনে প্রচারণাকালে তিনি মন্তব্য করেন। সাদিয়া হক মৌ জানাচ্ছেন বাকিটুকু। নিজ নির্বাচনী এলাকা রাজধানীর মালিবাগের শাপলাকলির পক্ষে প্রচারণা চালান 11 দল মনোনীত প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এলাকার মানুষের আস্থা রয়েছে দাবি করে সুষ্ঠু ভোট হলে জয়ী হবার প্রত্যাশাও জানান তিনি। ম্যাক্সিমাম সমস্যার সমাধান সম্ভব। প্রথম সমস্যা হচ্ছে দুর্নীতি, চাঁদাবাজ। এটা যদি বন্ধ করা যায় বাকি সমস্যাগুলো আসে। আমি মনে করি যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে এখানে 11 দলের পক্ষ থেকে বিজয় আসবে। এদিকে আর নয় অবহেলা, আধুনিক হবে পুরান ঢাকা এই স্লোগানে ঢাকা 6 আসন গ্যান্ডারিয়া এবং বেশ কয়েকটি এলাকায় প্রচারণা চালান 11 দল মনোনীত জামায়াতের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। এদেশে নারীর শুধু জাগরণ হয় নাই, এদেশের নারীর সমাজ আগামী দিনে গণতন্ত্র, ইসলাম এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। গণভোটে হা দেন, তাহলে বাংলাদেশ পাবেন। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় নারীদের উপর হামলার প্রতিবাদে যাত্রাবাড়ি এলাকায় বিক্ষোভ করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মহিলা বিভাগ।
জেল জুলুমের ভয়ে যেসব দলের নেতারা বিদেশে পালিয়েছিল তারাই গুপ্ত অভিযোগ করে হামলাকারীদের শাস্তি নিশ্চিত করার দাবি করেন তারা। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে কুতুবদিয়া সন্দ্বীপ পরিদর্শন করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও কার্যক্রম পর্যালোচনা করেন এবং প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। নৌবাহিনী প্রধান বলেন, ভোটাররা যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন উপলক্ষে উপকূল এলাকায় নৌবাহিনীর জাহাজ ও বোট মোতায়েন, ড্রোন ও বডি অন ক্যামেরায় নজরদারি, টহল নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদের প্রশাসনের সাথে সশস্ত্র বাহিনী এবং সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা চমৎকার সম্পর্ক বিরাজমান এবং এই সম্পর্কে আমরা শুধুমাত্র নির্বাচন নয়, পরবর্তীতে দেশের গঠনমূলক কাজেও আমরা এই সম্পর্ক বজায় রাখবো ইনশাল্লাহ। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যেতে চাই ঢাকার বাইরে চুয়াডাঙ্গায়, যেখানে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এসকে লিটন। লিটন, চুয়াডাঙ্গায় নির্বাচনী উত্তাপ কেমন দেখছেন? প্রচারণার প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? মেহেদী, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যেমনটি জানতে চেয়েছেন, আমি চুয়াডাঙ্গা 2 নম্বর যে আসন রয়েছে সেই আসনে রয়েছি। এটি একটি সীমান্তবর্তী এলাকা। এই এলাকায় আসলে নির্বাচনকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। এখানে আমি সকাল থেকে বিভিন্ন জায়গায় গিয়েছি, চুয়াডাঙ্গা এবং চুয়াডাঙ্গা 2 এর বিভিন্ন জায়গায় গিয়েছি, গ্রামে গিয়েছি, চায়ের দোকানে গিয়েছি, বিভিন্ন আড্ডায় কথা বলেছি। তারা বলছে যে একজন যে এলাকার উন্নয়নে মানুষের কল্যাণে কাজ করবে তার জন্য আসলে মূলত তাকে ভোট দেওয়া হবে। দেখছেন এখানে যারা রয়েছে, যারা ভোটার, তারা আসলে দীর্ঘদিন থেকে অনেকে যারা তরুণ ভোটার, তারা দীর্ঘদিন ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোট দিতে পারেনি। সেই আক্ষেপ কিন্তু আছে, কারণ তারা অনেকেই জানে না যে কখন ভোট হয়েছে, এমন অভিযোগ রয়েছে। তবে এবার যারা তরুণ ভোটার, তারা বলছে তারা ভোট কেন্দ্রে যাবে, পছন্দের প্রার্থীকে ভোট দিবে। তো এই যে জায়গাটিতে আমি রয়েছি, এখানকার যে বিএনপির যে প্রার্থী রয়েছে তিনি হলেন মাহমুদ হাসান খান বাবু। বাবু খান নামে যার পরিচিতি অনেক বেশি এলাকায়, এবং তিনি বিজিএম এর সভাপতি। তিনি দীর্ঘদিন থেকে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করে আসছে, বিভিন্ন সহযোগিতা করেছে, অনেকের চিকিৎসা করেছে, চাকরি দিয়েছে, বিভিন্ন সময় কিন্তু তাদের পাশে ছিলেন। এই কারণে কিন্তু তিনি আসলে এখানকার মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত। তিনি সবসময় এই এলাকার মানুষের খোঁজখবর নিয়েছেন, দল মত নির্বিশেষে সকলের পাশে দাঁড়িয়েছে। এমনটি কিন্তু প্রত্যেকটি জায়গায় যেখানে গিয়েছি সেখানে তার এই কথা কিন্তু প্রচলন আছে। তো এখানে আমাদের যার কথা বলছিলাম, এই চুয়াডাঙ্গা 2 আসনের যে প্রার্থী রয়েছে, ধানের শীষের যে প্রার্থী রয়েছে মাহমুদ হাসান খান বাবু, আপনি দীর্ঘদিন থেকে এলাকা মানুষের জন্য কাজ করছেন, আপনি সবসময়ের জন্য এলাকায় এসেছেন, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, খোঁজ খবর নিয়েছেন। আপনি অনেক বড় একজন ব্যবসায়ী, এবং সবচেয়ে বড় বিষয় হলো এই চুয়াডাঙ্গার একজন গর্বিত সন্তান, আপনি বিজিএম এর সভাপতি। তারপরে আপনি এখানে এসেছেন, এই যে দিনের পর দিন এলাকায় ঘুরছেন, এই রাতে শীতের মধ্যে বিভিন্ন দাঁড়ে যাচ্ছেন মানুষের। আসলে আজকে আপনার অনুভূতিটা কি? আসলে মানুষ আপনাকে কতটুকু আশাবাদী যে মানুষ আপনাকে বিজয়ী করবে, এবং আপনি বিজয়ী হলে এলাকার মানুষের জন্য কতটুকু কাজ করবেন, উন্নয়নের জন্য কতটুকু অবদান রাখবেন? ধন্যবাদ মাই টিভিকে। আপনি যেটা বলছিলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সাথে, এই এলাকার জনমানুষের সাথে আমি ছিলাম। বিশেষ করে যে সময়টা আমাদের দল, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীরা একটা দুঃসময় পার করেছে, সেই দুঃসময়ে আমি তাদের সাথে ছিলাম। সেই জন্যই হয়তো বেশি করে এই এলাকার মানুষ, বিশেষ করে বিএনপির নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ীরা, তারা আমার কথা মনে রাখে। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে ইনশাল্লাহ অত্র এলাকার মানুষ ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে, বিপুল সংখ্যক ভোট দিয়ে বিজয়ী করবে বলে আমরা আশাবাদী। এবং বিজয়ী হলে আমরা আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছি সেগুলো আমরা পালন করব। আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো 2টা ভাগে ভাগ করেছি। একটা হলো আমাদের জাতীয় প্রতিশ্রুতি, যেমন ফ্যামিলি কার্ড দেওয়া, কৃষি কার্ড দেওয়া, প্রতিটা গ্রামে একজন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুব করা, আমাদের মসজিদের ইমাম খতিবদের মাসিক একটা মাসোহারা দেওয়া, এগুলো আমাদের জাতীয় প্রতিশ্রুতির একটা অংশ। স্থানীয়ভাবে আমরা যেটা দাবি করছি, আমাদের এলাকার জনগণ যেটা দাবি করছে, যেহেতু চুয়াডাঙ্গা একটি কৃষি প্রধান এলাকা, এখানে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় করা, এখানে কোল্ড স্টোরেজ করা। লিটন, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গা 2 আসনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন লিটন।